দেখেন, অনেকদিন পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সংসদে আনুষ্ঠানিকভাবে একটা স্বীকৃতি দিয়েছে। এটা সত্য। এই কথাটা আমি ব্যক্তিগতভাবে অনেকবার বলেছি। তখন হয়তো সেটা অনেকে সন্দেহ ছিল যে না, এটা সত্য কিনা। কিন্তু এখন দেখেন, আমি একটু শোনাই আপনাদেরকে। সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জাতীয় সনদে স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি নাই। যখন অবৈধ এই যে আনকনস্টিটিউশনাল এক্সট্রা কনস্টিটিউশনাল ল ডাক্তার প্রেসিডেন্ট জারি করলেন, আমরা ফুল বডি স্ট্যান্ডিং কমিটি আমরা প্রেস ব্রিফিং করে বসানো বসে বলেছি যে বিএনপি এবং অন্যান্য আমাদের সাথে যারা আছে যুগপৎ আন্দোলনে, তারা আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা। দেখছেন কি বলছি? যে এই যে জুলাই জাতীয় সনদ যেভাবে করা হচ্ছে, যেভাবে চাপায় দেওয়া হচ্ছে, এটা বিএনপি মানবে না। আজকে বিএনপির জায়গায় যদি জামাত ক্ষমতায় আসার মতন সক্ষমতা থাকতো বা অন্য যে কোনো দলের, কেউ মানতো না। এই কারণে যে যেখানে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের পর নিয়ম কি, দ্রুত যেহেতু একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে, যতই তার বৈধতা থাকুক না কেন, শূন্যতা তো হয়েছে যে পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে পার্লামেন্ট থাকলে একটা সাংবিধানিক শাসনের পূর্ণতা হয়। তো 5ই আগস্ট আওয়ামী লীগ সদল বলে পালাই গেছে, গণঅভ্যুত্থানের পতন ঘটে গেছে। শুধুমাত্র প্রেসিডেন্ট ছাড়া বলতে গেলে আর কেউ নাই। বিচারপতি ছিল, বিচারপতি ওই রেফারেন্স নিয়ে 106 সম্ভবত 106-এর রেফারেন্স দিচ্ছে যে এই অবস্থায় সরকার চালাইতে পারে, মানে কোনো রকম একটা ঠেকনা কাজ। তো ঠেকনা কাজ যে আপনি ওই ঠেকনা দিয়ে মানে নির্বাচন হয় না, সেই নির্বাচনের উপর দিয়ে শেখ হাসিনা 15টা বছর চালা গেল, 3টা টার্ম ইলেকশন করলো, 2014, 2018, 2024। তো আপনিও কি ওই কোনো রকম ঠেকনা দিয়ে আপনি চালাইতে থাকবেন? এটা কি সঠিক না। শেখ হাসিনা যে ভুলটা করছে, যে প্রথমেই 2014 সালের নির্বাচনটাই যেহেতু সঠিক ছিল না, 153টা আসন যখন নাকি মানে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, সেই নির্বাচনটা নির্বাচন না, এটা মানে বলার আর অপেক্ষা রাখে না। এরপরে বাকি 147টা আসনে যদি নির্বাচনের মধ্যে দিয়ে সব মানে অন্য দল জয়যুক্ত হয়, কিন্তু আমি যেহেতু 153টা জিতে গেছি, সুতরাং আমি সরকার গঠন করে ফেলছি, সরকার হয়ে গেছে। 2014 সালের নির্বাচনের দিনই সরকার গঠন হয়ে গেছে, কারণ 153টা আসন, 151টা আসন লাগে সরকার গঠনের জন্য, সেখানে আরো 2টা বেশি। এইরকম একটা ফার্স্ট মানে ইলেকশনের পর ওই টেনে তারপর 18 নির্বাচন, রাতে দিনের ভোটটাকে রাতে নিয়ে যে তারপরে আমিডামি নির্বাচন 24, এই যে ধানাই পানাই করার মধ্য দিয়ে সাংবিধানিক সংকটটা ত্বরান্বিত হয়েছে। আশ্চর্য ব্যাপার, ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নিয়ে আসলো সংস্কার করতে হবে। সংস্কার নিয়ে কোনো আন্দোলন হয়নি, আন্দোলন হয়েছে একটাই, সেটা হচ্ছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। তাইলে হাসিনা সরকার 5ই আগস্ট পালা যাওয়ার পর তাহলে একটা আরো শূন্যতা হলো। একে তো সে শূন্যতার উপরে ছিল হাসিনা সরকার, যে ভেজাল নির্বাচন, অবৈধ নির্বাচন। তারপরে আবার 5ই আগস্টের পর মানে ইউনূস সরকারও আসলো কোনো রকম একটা ঠেকনা দিয়ে, কোর্টের থেকে একটা, প্রধান বিচারপতির কাছ থেকে একটা মতামত নিয়ে সরকার গঠন করা। তো এইটা কেন এইভাবে থাকতে হবে? কারণ প্রতিটা রাজনৈতিক দল প্রতিজ্ঞাবদ্ধ যে গত 15 বছরের লুটপাট, দুর্নীতি, আওয়ামী লীগের দুঃশাসন অবসান ঘটাবে, এবং গুরুত্বপূর্ণ সংস্কার হলো সংবিধানে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা। তাহলে এই দলগুলো যারা আন্দোলন করলো, বুকে রক্ত দিল, তাদের উপরে তাদেরকে আসামি বানায় হঠাৎ করে দেশ বিদেশ থেকে কিছু লোকজন জড়ো করে এনে একটা কমিশন, নানা রকমের কমিশন গঠন করে দিয়ে বললো যে এই কমিশনের হবার পর এদের রিপোর্ট আসবে, রিপোর্টের ব্যাপারে রাজনৈতিক সমঝোতা হবে,
তারপরে হবে নির্বাচন। মানে নির্বাচনটা চলে গেল আরো পিছনে, যেই নির্বাচনের জন্য হাহাকার, যেই নির্বাচন সঠিক নির্বাচন না হওয়ার কারণে শেখ হাসিনার মানে পতন। সেই নির্বাচন কোন নির্বাচন? সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তাহলে তো মানে হাসিনা বিদায়ের পর প্রথম এজেন্ডা হওয়ার কথা যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করা, কিন্তু সেটা না করে চলে গেল আরেক লাইনে। এবং তখন যারা ক্ষমতার স্বাদ পাইতে থাকলো তাদের কাছেও আর নির্বাচনটা গুরুত্বপূর্ণ না, বরং নির্বাচনের দাবি তোলায় বিএনপিকে বানানো হলো ভিলেন। বলা হলো তারা নির্বাচন চায়, কারণ নির্বাচন হলেই তারা জিতবে, এটা চিন্তা করে তারা নির্বাচন চাইছে। এমন পরিস্থিতি যেখানে বিএনপি বলল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, সেই নির্বাচনটা এমন অনিশ্চিত অবস্থা যে সংস্কার আগে শেষ হইতে হবে। সংস্কার বলে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো, তখন বাধ্য হয়ে বিএনপি আন্দোলনের যেখানে চিন্তা করছিল সেই চাপ দেওয়ার বদলে বিএনপি তখন কৌশলের করলো। এবং এই ঐক্যমত্য কমিশনে বিএনপি যাইতো ঠিকই, তাদের বিভিন্ন মানে কোথাও কোথাও তাদের সমর্থন, কিন্তু অধিকাংশ জায়গায় তাদের সমর্থন ছিল না, পরিষ্কার বিরোধিতা ছিল, নট অফ ডিসেন্ট ছিল। তারপরে গণভোট আয়োজন, নির্বাচনের সময়ও দেখা গেল শুধুমাত্র তারেক রহমান একদিন মাত্র গণভোটে হা ভোটের পক্ষে বলছে, আর তাদের এইটা এজেন্ডাই ছিল না। তারপরে তারা বললো যে এই সংসদ হওয়ার সাথে সাথে সবাই অটোমেটিক গণপরিষদের মেম্বার হবে এবং তারা সংবিধান সংশোধন করবে, এবং ওই গণপরিষদের মেম্বার হওয়ার জন্য তারা দ্বিতীয় শপথ নেবে। বিএনপি কিন্তু মানে আমতা করছে, পরিষ্কার বলেনি। ওই যে আজকে সালাউদ্দিন আহমেদের ওই বক্তব্য পরিষ্কার যে তারা এমন বিরোধিতা করেনি, বা সংস্কার প্রস্তাবেরও এমন বিরোধিতা করে সামনে আসেনি। তাদের শঙ্কা ছিল যে তাতে নির্বাচন না হবার একটা শঙ্কা ছিল, হয়তো মব তৈরি করে এমন একটা পরিস্থিতি তৈরি করতো জামাত, এনসিপি বা অন্যান্য গোষ্ঠীগুলো, তাতে নির্বাচনটা আরো প্রলম্বিত হতো। সুতরাং তারা সবকিছু হা করে কোন রকমের নির্বাচনটা তারা আদায় করছে। এবং এটা নিয়ে লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে চুক্তি হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন। আগে তাদের ছিল কম সংস্কার চাইলে ডিসেম্বরের নির্বাচন, বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন, মানে পারলে আরো দেরিতে নিয়ে যায়। যাই হোক, এরকম কৌশল করে বিএনপি যে এই সংস্কার, এই মানে ঐক্যমত্য কমিশন, তারপরে গণভোট, এইসব আয়োজনের চেয়ে তারা একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন প্রত্যাশা করছিল, সেটাই হচ্ছে সত্য। এবং এটাকে তো বেশ কয়েকবার আমি বিভিন্ন সময় বলেছি যে বিএনপি আসলে নির্বাচন চায়, নির্বাচনের মধ্য দিয়ে যা কিছু করার সবকিছু সংসদের মাধ্যমে করতে চায়, তার বাইরে আউট অফ পার্লামেন্ট তারা কোনো কিছু করতে চায় না। আজকে কিন্তু সালাউদ্দিন আহমেদের বক্তব্যের মধ্য দিয়ে সেটা পরিষ্কার হলো দর্শক।